আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়ায় এই চ্যাপ্টারটা বিভিন্ন পার্ট নিয়ে আমরা আলোচনা করছি। আগের ক্লাসে যেমন আমরা মূল, কাণ্ড এসব নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা উদ্ভিদের আরেকটি অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ পাতা বা লিফ, এই অংশটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, পাতা কাকে বলে আমাদের জানা দরকার। পাতা হচ্ছে কাণ্ড ও শাখা প্রশাখার পর্ব থেকে উৎপন্ন যে চ্যাপ্টা প্রসারিত সবুজ বর্ণের যে একটা পার্শ্বীয় অঙ্গ, তাকে পাতা বলে। ধরো এটা একটা উদ্ভিদের কাণ্ড, কাণ্ডের এই অংশগুলো আমরা বলেছিলাম পর্ব। তো এই পর্ব কি বলছে না, কাণ্ড ও শাখা প্রশাখার পর্ব থেকে, তাহলে এই পর্ব থেকে পাতা মেনলি উৎপন্ন হবে। এখান থেকে যদি পাতা উৎপন্ন হয় তাহলে কি বলছে, এরকম লম্বা হয়ে যে অংশটা উৎপন্ন হচ্ছে, যেটা চ্যাপ্টা প্রসারিত এবং সবুজ বর্ণের হয়। অবশ্যই পাতা সবুজ বর্ণের হয় এবং এটা একটা উদ্ভিদের পার্শ্বীয় অঙ্গ, একে বলা হচ্ছে কি পাতা বা লিফ। তো এই পাতার একটা আদর্শ পাতার কি কি অংশ থাকে সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো প্রথমে। তাহলে একটি আদর্শ পাতার কি কি অংশ থাকে না, একটা আদর্শ পাতার প্রধান তিনটি অংশ থাকে। একটা হচ্ছে পত্র, মূল বা একে বলা হয় লিফ বেস। নেক্সট হচ্ছে পত্রবৃন্ত। পত্রবৃন্ত যেটা, সেটাকে বলা হয় পিটিওল। আর 3 নম্বর যে অংশটা, সেটার নাম হচ্ছে কি না পত্রফলক। এবং একে ইংরাজিতে বলা হয় কি না ল্যামিনা বা লিফ ব্লেডও বলা হয়। এটা একটা আদর্শ পাতার 3টে অংশ আমরা দেখব। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে পত্রমূল কোন অংশটা। দেখো, পত্রমূল মানে হচ্ছে পাতা তার যে অংশ দিয়ে কাণ্ড বা শাখা প্রশাখার পর্বের সঙ্গে যুক্ত থাকে। তাহলে যে অংশ দিয়ে কাণ্ড বা শাখা প্রশাখার পর্বের সঙ্গে যুক্ত থাকে, ধরো এইখানে যেটা এই অংশটা দিয়ে পর্বের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এই অংশটা হবে এর পত্রমূল। দেখো, আমি পাশে একটা ছবি এঁকেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে এই যে একটা আদর্শ পাতা আমি এঁকেছি, এই পাতার পত্রমূল কোনটা হবে? পত্রমূল বললাম কাণ্ডের পর্বের সঙ্গে যে অংশটা দিয়ে যুক্ত থাকছে, অর্থাৎ যে অংশ দিয়ে কাণ্ড বা শাখা প্রশাখার পর্বের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এই অংশটা দিয়ে, এটা একটা কাণ্ড, এই অংশটা দিয়ে যুক্ত হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি না, এটা হচ্ছে পত্রমূল বা লিফ বেস, তাই তো? আচ্ছা, এই পত্রমূলকে লিফ বেস ছাড়াও আরেকটি নামে ডাকা হয়, সেই নামটা তোমাদের জেনে রাখা দরকার। সেটার নাম হচ্ছে হাইপোপোডিয়াম। এর আরেকটি নাম হচ্ছে হাইপোপোডিয়াম। তাহলে পত্রমূলকে বলা হচ্ছে লিফ বেস বা হাইপোপোডিয়াম। এবং পত্রমূল কোনটা তোমরা জানলে। নেক্সট হচ্ছে নেক্সট বলার আগে তাহলে পত্রমূলের কাজ কি? পত্রমূলের কাজ হচ্ছে পাতাকে পর্বের সঙ্গে যুক্ত রাখা, তাই না? পাতাকে পর্বের সঙ্গে যুক্ত রাখা হচ্ছে পত্রমূলের প্রধান কাজ। তাহলে পত্রমূলের প্রধান কাজ হচ্ছে পাতাকে কার সাথে যুক্ত রাখা? পর্বের সঙ্গে, পর্বের সাথে যুক্ত রাখা, এটাই হচ্ছে এর প্রধান কাজ। নেক্সট দেখো, আমরা বলেছি নেক্সট অংশটা হচ্ছে পত্রবৃন্ত। পত্রবৃন্ত বা পিটিওল কাকে বলে না, পত্রবৃন্ত হচ্ছে পত্রমূল আর পত্রফলক। এই যে পত্রমূল আর এই পত্রফলক, এই দুটোর মাঝখানে সরু দণ্ডাকার অংশকে বলা হচ্ছে পত্রবৃন্ত, বা যেটাকে আমরা খুব সাধারণ ভাষায় বোঁটা বলি বা পিটিওল বলি।
বা এর আরেকটি নাম হচ্ছে, এর যেমন নাম হাইপোপোডিয়াম, এর নাম হচ্ছে মেসোপোডিয়াম। তার মানে এটা যদি পত্রমূল হয়, পত্রমূল, আর এটা যদি পত্র ফলক হয়, তাহলে এই পত্র ফলক আর পত্রমূলের যে মাঝখানে যে সরু দণ্ডাকার অংশ, এই যে সরু দণ্ডাকার অংশটা দেখছো, এই অংশটাকে বলা হচ্ছে কি না পত্রবিন্দু বা পিটিওল, বা এর আর একটা নাম বললাম মেসোপোডিয়াম। তাহলে আমি এখানটা বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার পত্রবৃন্ত বা পিটিওল, বা এর আরেকটি নাম হচ্ছে বায়োলজিক্যাল টার্ম মেসোপোডিয়াম। ঠিক আছে, তাহলে এই মেসোপোডিয়াম যে সমস্ত সব পাতায় থাকে তার কোনো মানে নেই। যদি সেই পাতায় বৃন্ত থাকে তাহলে সেই বৃন্তকে আমরা বলবো, সেই পাতাকে আমরা বলবো সবৃন্তক। বৃন্ত যুক্ত থাকলে তাকে সবৃন্তক, আর যদি বৃন্ত না থাকে তাকে অবৃন্তক বলবো। যেমন সবৃন্তক পাতা তোমরা দেখেছো, যেমন ধরো এখানে আমি একটা অশ্বত্থ পাতা এঁকেছি, তো সেই অশ্বত্থ পাতা সবৃন্তক পাতা, যে পাতায় বৃন্ত থাকে না সেটা অবৃন্তক। যেমন হচ্ছে সবৃন্তক শুধু অশ্বত্থ না, বট, জবা, আম, এগুলো সব সবৃন্তক পাতা। কিন্তু তুমি যদি একটা ধান গাছের পাতা, গম, এবং খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে রজনীগন্ধার পাতা যদি দেখো, দেখবে বৃন্ত নেই। এই বৃন্তটা নেই, একেবারে পর্ব থেকে, এখান থেকেই পাতাটা উৎপন্ন হয়েছে। তো এই ধরনের পাতাকে বলা হচ্ছে অবৃন্তক, তাই না? তাহলে অবৃন্তক পাতার উদাহরণ হচ্ছে রজনীগন্ধার পাতা, মনে রাখবে। তাহলে এই পত্রবৃন্তের কাজ কি? পত্রবৃন্তের কাজ কি পাবো না, পত্রবৃন্তর কাজ হচ্ছে পত্রবৃন্ত ফলককে ধারণ করে। এই যে নেক্সট যে পার্টটা, পত্রবৃন্তর কাজ হচ্ছে পত্র ফলককে ধারণ করে, মানে ওকে ধরে রাখতে সাহায্য করে। যদি বৃন্তটা না থাকে তাহলে এটা এমনি পর্ব থেকে হবে, আর যেহেতু পর্ব এখানে বৃন্ত আছে, তাহলে বৃন্তটার কাজ হচ্ছে পুরো পত্র ফলকটাকে ধারণ করা। এবার দেখো পত্রবৃন্তের মাধ্যমে আরও কিছু কাজ হয়। যেহেতু পত্রবৃন্তের মাধ্যমে এখানটাতে এই কাণ্ড থেকে কি হয় না, জল, খনিজ লবণ উদ্ভিদের মূল দিয়ে শোষিত হয়, তো সেটা পাতায় পৌঁছাতে এই পত্রবৃন্ত মানে কাণ্ড থেকেই পত্রবৃন্তের মাধ্যমে এখানে পৌঁছায়। আবার যখন আমরা জানি উদ্ভিদের রান্নাঘর হচ্ছে পাতা, কারণ পাতায় সালোক সংশ্লেষ হয়। তো পাতায় যখন সালোক সংশ্লেষ হয়, যে খাদ্য তৈরি হয় সেই খাদ্য এই পত্রফলক থেকে এই পত্রবৃন্তের মধ্যে দিয়ে কাণ্ড এবং তার শাখা প্রশাখার মধ্যে ছড়িয়ে যায়। তাহলে পত্রবৃন্ত আমরা জানলাম। নেক্সট আমরা জানবো কি পত্রফলক কাকে বলে। বুঝতেই পারছো পত্রফলক কোন অংশটা না, পত্রবৃন্তের শীর্ষে বা উপরে বা অগ্রভাগে অবস্থিত সবুজ বর্ণের যে চ্যাপ্টা প্রসারিত অংশ তাকে বলা হচ্ছে পত্রফলক বা ল্যামিনা বা এপিপোডিয়াম। পত্রফলক বা ল্যামিনার নামটা আমি আগেই লিখেছি, এর আরেকটি নাম হচ্ছে এপিপোডিয়াম। এটা হাইপোপোডিয়াম, মেসোপোডিয়াম, ঠিক এটি হচ্ছে এপিপোডিয়াম। তাহলে এটা লিখে দিই ফলক, এর আরেকটি নাম বললাম এপিপোডিয়াম। তাহলে তিনটে আদর্শ পত্রের তিনটে অংশ আমরা মোটামুটি জানলাম। তাহলে এপিপোডিয়াম এই যে অংশটা বা ফলক যে অংশটা, তার একটু আরও কিছু অংশ আছে, সেগুলো সম্পর্কে জানবো। ফলকের যে একেবারে শীর্ষ, সেই শীর্ষটাকে বলা হয় পত্রাগ্র। কি বলা হয় না, পত্রাগ্র। পত্রাগ্র মানে পত্রের যে অগ্র তাকে বলা হচ্ছে পত্রাগ্র, মানে পত্রের অগ্র, এটাকে সন্ধি করে লেখা হয়েছে পত্রাগ্র। ঠিক আছে। আর পাতার যে ফলকের যে কিনারা, যে এই যে ধারগুলো, এইগুলোকে বলা হচ্ছে কি পত্র কিনারা, তাই না? এটাকে বলা হচ্ছে পত্র কিনারা। আর দেখো এই পত্র কিনারার মাঝখানে যে অংশটা রয়েছে, অর্থাৎ কি হচ্ছে ফলকের মধ্যরেখা বরাবর, ফলকের এই মধ্যরেখা বরাবর বৃন্ত থেকে শুরু করে
একেবারে বৃন্ত থেকে শুরু করে পত্রাগ্র পর্যন্ত বিস্তৃত যে মোটা শিরা, একে বলা হচ্ছে কি না, একে বলা হচ্ছে মধ্য শিরা। তাহলে পাতার পত্রবিন্দু থেকে শুরু করে পত্রাগ্র পর্যন্ত বিস্তৃত যে মাঝখানের মোটা অংশটা রয়েছে বা শিরাটা রয়েছে তাকে বলা হচ্ছে মধ্যশিরা। আর মধ্যশিরা থেকে অনেকগুলি শিরা এদিক ওদিকে অসংখ্যভাবে ছড়িয়ে রয়েছে, তাদেরকে বলা হচ্ছে কি উপশিরা। এটাকে বলা হচ্ছে, এটা মুছে গেল, আরেকবার লিখে দিই, মেসোপটেমিয়াম। ঠিক আছে, দেখো তাহলে আদর্শ পাতার বিভিন্ন অংশগুলো তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ। আমি একটা ছবিতে দিয়ে বুঝিয়েছি। এটা পত্রমূল হাইপোপোডিয়াম, নেক্সট হচ্ছে পত্রবিন্দু মেসোপোডিয়াম, আর নেক্সট হচ্ছে ফলক বা এপিপোডিয়াম। এপিপোডিয়ামের অনেকগুলো ভাগ বললাম, পত্রাগ্র, পত্র কিনারা, উপশিরা, আর একটা হচ্ছে মধ্যশিরা। তাহলে একটা আদর্শ পাতার বিভিন্ন অংশগুলো যখন জানলাম, তখন পত্রফলকের কাজটা কি হবে? পত্রফলকের কাজ কি হওয়া উচিত? কারণ দেখো পত্রফলক কি করছে না, ওটা হচ্ছে পাতার মেন পার্ট। তো সেই জন্য পত্রফলক কি করে না, এটা চ্যাপ্টা প্রসারিত সবুজ হওয়ার জন্য এটা কি তৈরি করে না, উদ্ভিদের খাদ্য তৈরি করতে সাহায্য করে। খাদ্য তৈরি মানেই বুঝতে পারছো সালোক সংশ্লেষ তৈরি, সালোক সংশ্লেষ করতে সাহায্য করে। তাহলে পত্রফলক খাদ্য তৈরি করে বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, এবং সেই খাদ্যকে উদ্ভিদের বিভিন্ন অংশে পাঠিয়ে দেয়। এছাড়াও কি করে, এই পত্রফলকে যেহেতু এখানে পত্ররন্ধ্র বা ছিদ্র থাকে, সেই জন্য এটার মধ্যে দিয়ে গ্যাসীয় আদান প্রদান অর্থাৎ O2 এবং CO2, এই যে গ্যাসের আদান প্রদান, এটাও কিন্তু পত্রফলক করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা আদর্শ পাতার বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানলাম। দেখো তোমাদের পরীক্ষার সময় আসে একটি আদর্শ পাতার বিভিন্ন অংশগুলো চিত্রের সাহায্যে দেখাও, তখন এই ছবিটা এঁকে এগুলো দেখাতে হবে। এবং অনেক সময় কি হয় না, বর্ণনাটাও আসে, আদর্শ পাতার বিভিন্ন অংশগুলো চিত্রসহ বর্ণনা করো। তখন ছবি আঁকতে হবে, এইভাবে পয়েন্টিং করতে হবে, এবং তাদের প্রত্যেকটা কাকে বলে এবং তার সাথে সাথে কাজগুলো লিখে দিতে হবে। এরপরে আসছি কি না পাতার কাজ। একটা পাতার বিভিন্ন অংশগুলো তো জানা গেল, এবারে একটা পাতার মেন কাজ কি। তাহলে পাতার মেন কাজ, আমরা পাটের কাজগুলো যদি দেখি তাহলে মেন কাজ বুঝতে পারবো। তাহলে পাতার প্রধান কাজগুলোই হচ্ছে, এক হচ্ছে সালোক সংশ্লেষ, একটা কাজ হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ তার মানে কি, এই পয়েন্টটা দিয়ে কি বোঝাচ্ছে, পাতা ক্লোরোফিল যুক্ত হওয়ায়, সবুজ হওয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। কারণ আমরা জানি গাছের রান্নাঘর হচ্ছে কি পাতা। 2 নম্বর পাতার কাজ হচ্ছে কি, গ্যাসীয় আদান প্রদান। গ্যাসীয় আদান প্রদান অর্থাৎ পাতার মধ্যে পত্ররন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র, পাতার মধ্যে এরকম ছোট 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 পত্ররন্ধ্র থাকে। এই পত্ররন্ধ্র থাকার জন্য সালোক সংশ্লেষ এবং শ্বসনের জন্য যে সমস্ত গ্যাসীয় পদার্থের প্রয়োজন হয়, যেমন O2, CO2, এই গ্যাসীয় পদার্থের আদান প্রদান করতেও কিন্তু পাতা সহায়তা করে। নেক্সট কাজ হচ্ছে বাষ্পমোচন। বাষ্পমোচন কিভাবে করে না, দেখো আমি একটু আগেই বললাম পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে। তো এই পত্ররন্ধ্রগুলো কি করে না, উদ্ভিদের বাষ্পমোচনে সহায়তা করে। বাষ্পমোচন কি তোমরা জানো, অতিরিক্ত জলকে কি করে না, বাষ্পের আকারে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বের করে দেয়। এইভাবে উদ্ভিদ দেহ শীতল থাকে। তো এইগুলোই হচ্ছে পাতার মেন কাজ, বা পাতার একটা আদর্শ পাতার প্রধান কাজগুলো হচ্ছে এই 3টে। এবার আমরা পাতা সম্পর্কে আরও কিছু বিষয় জানব, কারণ পাতার বিভিন্ন রকমের অংশ এছাড়াও রয়েছে। যেমন ধরো পাতার শিরা বিন্যাস সম্পর্কে আমরা জানব, পত্রফলক সম্পর্কে জানব। তাহলে প্রথম এই অংশটা আমি মুছছি। প্রথম যেটা জানব সেটা হচ্ছে শিরা বিন্যাস।
দেখো পাতা পড়তে গেলে শিরাবিন্যাস অবশ্যই আমাদেরকে জানতে হবে। শিরাবিন্যাস কি না, যে নির্দিষ্ট পদ্ধতিতে পাতার শিরা উপশিরাগুলি ফলকের ওপর বিন্যস্ত থাকে তাকে শিরাবিন্যাস বলছি। এই যে এখানে আমি একটা মধ্যশিরা এঁকেছি, সেখান থেকে বিভিন্ন ধরনের উপশিরা এদিক ওদিকে ছড়িয়ে গেছে, এই যে বিন্যাস পদ্ধতিটা, এটা হচ্ছে শিরাবিন্যাস। তার মানে যে নির্দিষ্ট পদ্ধতিতে শিরা উপশিরাগুলি ফলকের ওপরে বিন্যস্ত থাকে তাকে শিরাবিন্যাস বলে। শিরাবিন্যাস সাধারণত দুই রকম হয়, একটা হচ্ছে কি না জালিকাকার, জালিকাকার শিরাবিন্যাস, আর একটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। আগে জালিকাকারটা বলি, তারপরে সমান্তরালে যাব। যখন মধ্যশিরা ক্রমাগত শাখা শিরা উপশিরা এরকমভাবে বিভক্ত হয়ে একটা ফলকের মধ্যে জালকের আকার ধারণ করে, তখন তাকে জালিকাকার শিরাবিন্যাস বলে। যেমন আমি যে এখানে পাতাটা এঁকেছি সেটাই হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। তাহলে এই পাতাটা হচ্ছে কী ধরনের জালিকা, দেখো এই যে পাতার অংশগুলো আমি এঁকেছি সেগুলো একটা জালকের আকার ধারণ করেছে, তাই না? অর্থাৎ জালিকাকার শিরাবিন্যাসের সংজ্ঞা যদি বলতে হয় কি বলবো, যখন মধ্যশিরা ক্রমাগত উপশিরা শাখা শিরায় বিভক্ত হয়ে ফলকের মধ্যে জালকের আকার সৃষ্টি করে তখন তাকে জালিকাকার শিরাবিন্যাস বলে। তাহলে এর উদাহরণ কি বলবে? একটা খুব কমন টিপিক্যাল উদাহরণ তুমি বলতে পারো অশ্বত্থ পাতা। অশ্বত্থ পাতা আসলে কি না, না প্রত্যেকটা যে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা তাদের মধ্যে কিন্তু জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। তাই জালিকাকার শিরাবিন্যাস কোথায় দেখা যায় আমরা যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে আমরা বলতে পারি দ্বিবীজপত্রী যে উদ্ভিদ, সেই দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাতে সবই জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাবো। নেক্সট যে শিরাবিন্যাস পদ্ধতিটার কথা বলছি সেটার নাম হচ্ছে কি সমান্তরাল শিরাবিন্যাস। সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল মানেই বুঝতে পারছো প্যারালাল। যখন মধ্যশিরা থেকে উৎপন্ন শিরাগুলি ফলকে সমান্তরালভাবে বিন্যস্ত থাকবে তখন তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলে। যেমন ধরো তুমি যদি কলা পাতা দেখো, তাহলে কলা পাতাটা কীরকম দেখতে হয় আমি একটুখানি আঁকার চেষ্টা করছি। ধরো এটা একটা কলা পাতা, কলা পাতার যে শিরাগুলো সেগুলো সব এরকম সমান্তরালভাবে পরস্পর বিন্যস্ত থাকে, একে অপরের সঙ্গে এভাবে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। কিন্তু জালিকাকারের ক্ষেত্রে এরকম আমরা দেখিনি। চালকের এই যে সমান্তরালভাবে একে অপরের উপর বিন্যস্ত রয়েছে এটাকেই বলা হচ্ছে কি না সমান্তরাল শিরাবিন্যাস। তাহলে এর উদাহরণ আমরা বলবো কি কলা পাতা, বা এটা আমরা বলতে পারি কি না একবীজপত্রীর এটা বৈশিষ্ট্য। একবীজপত্রী উদ্ভিদের যে সমস্ত পাতা রয়েছে সেগুলো সবই সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তাহলে সমান্তরাল শিরাবিন্যাস যখন মধ্যশিরা থেকে উৎপন্ন শিরাগুলি ফলকে সমান্তরালভাবে বিন্যস্ত থাকবে তখন তাকে আমরা বলবো সমান্তরাল শিরাবিন্যাস। ঠিক আছে, এবার দেখো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে সমান্তরাল এবং জালিকাকার শিরাবিন্যাসের মধ্যে পার্থক্য লেখো। তাহলে কি বলবে না কাকে বলে, প্রথমে বলে দেবে যে এই প্রকার জালিকাকারে বলবে এই প্রকার শিরাবিন্যাসে মধ্যশিরা থেকে শিরা উপশিরাগুলি ফলকের মধ্যে ছড়িয়ে জালকের আকার ধারণ করে। আর সমান্তরালের ক্ষেত্রে বলবে এই প্রকার শিরাবিন্যাসে মধ্যশিরা দুপাশে শিরা উপশিরাগুলি সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। নেক্সট কি বলবে এই প্রকার শিরাবিন্যাস জালিকাকার শিরাবিন্যাস আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা জানি, বা বলবে এটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর সমান্তরাল শিরাবিন্যাস হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আর লাস্টে একটা করে উদাহরণ দিয়ে দেবে, যেমন অশ্বত্থ পাতা, আম পাতা, কুমড়ো পাতা সবই দ্বিবীজপত্রী যত আছে সব জালিকাকার। আর সমান্তরালের ক্ষেত্রে উদাহরণ দেবে বাঁশ,
তাল, কলা পাতা এগুলো, ঠিক আছে। বেশ, শিরাবিন্যাসটা আমরা বুঝলাম। এরপরে আরেকটি অংশ তোমাদের জানতে হবে পাতা সম্পর্কে, সেটা বলা হচ্ছে কি না পাতার যে প্রকারভেদ, পাতার প্রকারভেদ কিসের বেসিসে বা কিসের ভিত্তিতে না পাতার মানে যে পত্রফলক, সেই পত্রফলকটার যে অঙ্গ সংস্থান বা পত্রফলকটা কীরকম দেখতে হয় তার ওপর মানে পত্রফলক মানে বুঝতে পারছো এই পুরো পাতার অংশটা, এটাকে আমরা যেটাকে এপিপোডিয়াম বলছিলাম, সেই পত্রফলকটা কীরকম হয় তার ওপর ভিত্তি করে পাতাকে আমরা দুই ভাগে ভাগ করছি। তাহলে শিরাবিন্যাসটা আমি মুছছি, এবার আমরা পাতার প্রকারভেদে আসছি। তাহলে প্রকারভেদ কীরকম না দুই রকম। কিসের ওপর ভিত্তি করে? পত্রফলকের ওপর ভিত্তি করে। একটাকে বলা হচ্ছে, এখানটা লিখি, সরল পত্র বা একক পত্র, আরেকটি হচ্ছে কি না যৌগিক পত্র, ঠিক আছে। তাকে সরল পত্র কাকে বলে বলে নিই, তারপরে যৌগিক পত্র বলবো। দেখো বলছে অখণ্ডিত বা আংশিক খণ্ডিত ফলকযুক্ত পাতাকে সরল পত্র বা একক পত্র বলে। সরল পত্র বা একক পত্র মানে যে পাতার কিনারাগুলো, অর্থাৎ পত্রফলকের যে পত্র কিনারা, সেই কিনারাটা যদি কোনো রকম খণ্ডিত না হয়, অর্থাৎ অখণ্ডিত হয়। যেমন ধর একটা অশ্বত্থ পাতা, এটা আমি একটা জবা পাতা এঁকেছি, ঠিক একইভাবে একটা যদি আমি হলো, এবার অশ্বত্থ পাতাটা কীরকম দেখতে হয় না এর পত্র ফলকটা অনেকটা এরকম দেখতে হয়, তাই না। এর পত্রাঙ্গটা আরও সরু হয়, অনেকটা সরু হয়ে ওপর দিকে উঠে যায়, আর এবং এটা আরেকটু চওড়া হয়। যাই হোক, তো দেখো এর শিরাবিন্যাসগুলো এই টাইপসের দেখতে হয়। তাহলে দেখো এর যে পত্র কিনারা আমি এঁকেছি, পত্র কিনারাটা কিন্তু কোথাও খাঁজ কাটা বা কিছু নেই, অখণ্ডিত, তাই না। তো এই ধরনের পত্রকে বলা হচ্ছে সরল পত্র। তাহলে সরল পত্র কাকে বলবো না যে সমস্ত পত্রের কিনারাগুলি অখণ্ডিত বা আংশিকভাবে খণ্ডিত হলেও হতে পারে, সেই ধরনের পাতাকে বলা হচ্ছে সরল পত্র বা একক পত্র। তাহলে সরল পত্র একক পত্রের উদাহরণ কি হবে না আমি প্রথমে এঁকেছি কার ছবি, অশ্বত্থ পাতার ছবি এঁকেছি। এছাড়াও তুমি আম পাতার পাশগুলো দেখবে, বট পাতার পাশগুলো দেখবে, এইগুলোর পাতাগুলো অল্প খণ্ডিত। এই জবা পাতাও হবে, কারণ জবা পাতা এটা জবা পাতা, কিন্তু জবা পাতার পত্র কিনারা অল্প খণ্ডিত। আমি বললাম সরল পত্রতে অখণ্ডিত বা আংশিক খণ্ডিত হতে পারে, ঠিক আছে। তাহলে আম, জবা, বট এই ধরনের উদাহরণ হচ্ছে কি সরল পত্রের উদাহরণ। নেক্সট আসছি কি না যৌগিক পত্র। তাহলে সরল পত্রের এক্সাম্পল এখানে আমি একটু লিখে দিচ্ছি, আম, জবা, বট এগুলো হচ্ছে সরল পত্র, মানে এদের পত্র কিনারাটা একেবারে খণ্ডিত নয় বা আংশিক খণ্ডিত হতে পারে, ঠিক আছে। তাহলে যৌগিক পত্র কাকে হবে? 2 নম্বর হচ্ছে যৌগিক পত্র বা কম্পাউন্ড লিভ বলা হয়। এটা যেমন সরল, এটাকে বলা হচ্ছে সিম্পল লিভ, আর এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড লিভ। যখন পত্রফলকের কিনারা গভীরভাবে খণ্ডিত হয়ে, ধারগুলো গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত পৌঁছে যাবে, তখন ফলকগুলি অনেকগুলো পৃথক পৃথক অংশে ভাগ হয়ে যায়। তো এই ধরনের পাতাকে আমরা বলবো যৌগিক পত্র বা যৌগপত্র। ধরো একটা মূলো পাতা যদি আমি আঁকি, তাহলে অনেকটা ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো এটা একটা ধরো মূলো পাতা আঁকছি। মূলো পাতাগুলো সাধারণত কীরকম হয় না, ধরো শীতকাল আসছে, মূলোর শাক
উঠছে, একটু দেখে নেবে মূলো পাতাগুলো কীরকম দেখতে হয়। এরকম কীরকম হয় না, এরকম খাঁজকাটা হয়ে একেবারে কোনো সময় একেবারে মধ্যশিরা পর্যন্ত পৌঁছে গিয়ে কী হয়ে যায় না, খণ্ডিত হয়ে যায়। এই ধরনের পাতাকে আমরা কি বলবো না, যৌগিক পত্র। এরকম করে শিরা উপশিরাগুলো রয়েছে। দেখো এটা একটা পাতা যার কিনারাগুলো দেখো এত বেশি খণ্ডিত হয়েছে, খণ্ডিত হয়ে পুরো একদম মধ্যশিরা পর্যন্ত পৌঁছে যাচ্ছে, একদম এদিক দিয়ে ঢুকে যাচ্ছে। তো এই ধরনের পাতাকে আমরা বলবো যৌগিক পত্র। তাহলে পত্র ফলকের কিনারা যখন গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত পৌঁছে যায়, তখন ফলক অনেকগুলি পৃথক পৃথক অংশে, এই একটা অংশ এই একটা অংশ এরকম অংশে ভাগ হয়ে যায়। তো তখন তাকে আমরা বলবো যৌগিক পত্র। দেখো যৌগিক পত্রের একটা খুব, আমি এখানে মূলো পাতা আঁকলাম, কিন্তু একটা খুব ভালো উদাহরণ হচ্ছে কি না, এটা যেমন অল্প খণ্ডিত হয়েছে, ওটা একেবারে খণ্ডিত হয়ে আলাদা আলাদা অংশ ভাগ হয়ে গেছে। যেমন তেঁতুল পাতা, তেঁতুল পাতা যদি দেখো তাহলে তেঁতুল পাতা কীরকম দেখতে হয়। ধরো এটা একটা তেঁতুল গাছের পাতা আমি আঁকছি, তেঁতুল পাতাগুলো কীরকম দেখতে হয়। দেখো এটা একটা তেঁতুল গাছের পাতা আমি আঁকার চেষ্টা করেছি, ঠিক আছে। এটা কিন্তু এইটা পুরোটা একটা ফলক, এটাই কিন্তু এপিপোডিয়াম বা ল্যামিনা যা বলবে, এটা কিন্তু পুরোটা ফলক, এটা পুরোটা একটা পাতা। কিন্তু পাতাগুলো এত বেশি এদের কিনারাগুলো খণ্ডিত হয়ে গেছে যে এক একটা পৃথক পৃথক পাতায় রূপান্তরিত মনে হচ্ছে যেন এটা একটা পাতা এটা একটা পাতা, কিন্তু এই যে পুরো অংশটা এঁকেছি এটা পুরো একটা ফলক। তার মানে কি হচ্ছে না, যখন এদের পত্র ফলকগুলো এত বেশি খণ্ডিত হয়ে গেছে, খণ্ডিত হয়ে মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত পৌঁছে গিয়ে আলাদা আলাদা অংশ, এটা একটা অংশ এটা একটা অংশ আলাদা আলাদা অংশে ভাগ হয়ে গেছে, এই ধরনের অংশকে বলা হচ্ছে, এই ধরনের পাতাকে বলা হচ্ছে যৌগিক পত্র। এটা পুরোটা একটা পত্র ফলক। তাহলে একক পত্র যৌগিক পত্র বোঝা গেছে। তাহলে আজকে আমরা এখান থেকে যে যে বিষয়গুলো জানলাম সেটা কি কি জানলাম, একটা আদর্শ পাতার বিভিন্ন অংশ জানলাম, তাদের চিত্র কীরকমভাবে জানলাম, তাদের ইন্ডিভিজুয়াল কাজ জানলাম, ওভারঅল পাতার কাজ জানলাম, এগুলো সব পড়বে। আর পাতার শিরাবিন্যাস সম্পর্কে জানলাম, আর জানলাম কি না পাতা প্রকারভেদ, সরল পত্র কাকে বলে, যৌগিক পত্র, এবং দুটো পার্থক্য এখান থেকে পড়বে। একটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস আর জালিকাকা শিরাবিন্যাসের পার্থক্য, আর একটা পারলে করে রাখবে সেটা হচ্ছে সরল পত্র আর যৌগিক পত্রের পার্থক্য। তাহলে আজকে এই পর্যন্তই থাক।